সময়টা পৌষের শুরুর দিক। বাতাসের দিক দক্ষিণ থেকে উত্তরে পরিবর্তিত হয়েছে। সকালের ঘন কুয়াশায় চারিদিক একেবারে আচ্ছন্ন, কিন্তু তাও সূর্যি মামা বেরোনোর আগেই গ্রামের চাষিরা বেরিয়ে পড়েছে মাঠে তাদের চাষের ধান তোলার জন্য। আজ যে গ্রামের কথাটি বলবো তার নাম গোপালপুর। এই গ্রামের প্রায় সব লোকেরাই চাষবাস করে জীবিকা নির্বাহ করে। এই শীতের সকালে কাঁপতে কাঁপতে হাতে একটা মাটির ভাঁড় নিয়ে মাঠের রাস্তায় চলেছে মধু। গায়ে তার শীতের পোশাক নেই, কানে একটা গামছা বাঁধা। শীতের সময় চাষিরা খাজুর গাছ কেটে রস সংগ্রহ করে। সারা রাত গাছে ভাঁড় বাঁধা থাকে, তারপর সকালে সেগুলো তারা পেরে নেয়। আর তারপর সারা দিন ধরে যে অল্প অল্প রস টপতে থাকে সেটাই সংগ্রহ করে মধু। দাদু দাদু, এ নাও, তুমি রসটা জাল দিয়ে দাও। আমি রতন কাকার জমি থেকে একটু ধান কেটে আসি, 10 টাকা দিবে বলেছি। আরে আরে চললি কোথায়? দুটো মুড়ি খেয়ে যা। না দাদু, দেরি হয়ে যাবে। দুপুরে ফিরে গরম গরম ভাত খাবো, এখন আসি গো। হে ভগবান, আর কত কষ্ট দেবে? ওইটুকু একটা ছেলে শৈশবে খেলাধুলা করে কাটানোর সময় মাঠে ধান কাটতে যাচ্ছে। হে ভগবান। ছোটবেলাতেই মা বাবা দুজনকেই হারিয়েছে মধু। ছোট থেকেই দাদুর কাছেই মানুষ। বয়সের সাথে দাদুর হাঁটুর ব্যথা বেড়েছে, এখন ঠিক করে চলতে পারে না। তাই মধু দাদুকে কোনো কাজ করতে দেয় না। ছোটবেলা থেকেই তাই কাজকর্ম করে মধু সংসারের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। অভাব অনটন তাদের নিত্যসঙ্গী হলেও দিব্যি হেসে খেলে তাদের বেশ চলে যাচ্ছে। কিন্তু হঠাৎ করেই মধুর জীবনে নেমে এলো একটা কালো ছায়া। পৌষের হালকা ঠান্ডাকে রসদ জোগাতে এই শীতের সময়েও আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। ক্রমাগত দুদিনের বৃষ্টিতে চাষিরা একেবারে নাজেহাল হয়ে পড়ল। তাদের চাষের ধান যে এখনো মাঠে। তাদের চাষের ধান মাঠ থেকে ঘরে আনার সময়ই এমন দুর্যোগ। জমিতে তাদের ধান এই প্রবল বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে না তো? এইসব দুশ্চিন্তা তাদের ঘিরে ধরল। দুদিন পর সকাল হতেই মধু চলেছে মাঠে গাছের রস পাড়তে। মধু খুবই দুরন্ত ছেলে। ঠান্ডা যেন তার শরীরকে স্পর্শই করতে পারছে না। ভাঁড়টা কোমরে ঝুলিয়ে গাছে উঠতে যাবে, এমন সময় হঠাৎ পাশে চোখ যেতেই সে দেখতে পেল পাশের গাছটার নিচে একজন পড়ে আছে। সামনে যায় সে,
সামনে গিয়ে দেখে সে বুঝতে পারে লোকটার বাড়ি পাশের পাড়ায়। তার চোখ দুটো একেবারে লাল টক টক করছে। ভালো করে দেখে সে বুঝতে পারে লোকটি মারা গেছে। সেই সময় কয়েকজন লোক মাঠে যাচ্ছিল। মধু তাদের ডাক দিল, রতন কাকা, রতন কাকা, এদিকে এসো, কি ঘটেছে দেখে যাও। রতন কাকা, দেখে যাও। সবাই সেখানে ছুটে এলো। সবাই তো একেবারে অবাক। আরে, এ তো হরিহর দাস। বাড়িতে খবর দেয়া হলো। জানা গেল দুদিনের ভারী বর্ষণে তার চাষের সব ধান নষ্ট হয়ে গেছে। মহাজনের কাছ থেকে 5 বিঘা জমি জমায় নিয়ে চাষ করেছিল সে। এখন সব নষ্ট হয়ে যাওয়ায় বাড়িতে অশান্তির কারণে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় গ্রামে একটা শোকের ছায়া নেমে আসে। পরদিন সকালে মধু যথারীতি তার কাজে বেরিয়ে পড়ে। কাল ওই রকম দুর্ঘটনার কারণে তার আর কাছে ভাঁড় বাঁধা হয়নি, তাই আজ ভাঁড় বাঁধতে এসেছে। কাজটার সামনে আসতেই তার মনে শুধু ভেসে আসছে সেই দুটো রক্তচক্ষু। মধু খুব টান পিটে ছেলে, তাই এই ঘটনা তাকে ডরাতে পারল না। কিন্তু গাছে উঠতে গিয়ে তার মনে হলো কেউ যেন তাকে টেনে ধরছে। মনের ভুল মনে করে সে আবার গাছে উঠতে লাগলো। আর কিছু বুঝতে পারল না। যথারীতি গাছে ভাঁড় বেঁধে সে চলে যায়। তারপর সারাদিনের কাজে সে ব্যস্ত হয়ে যায়। পরদিন সকালে ভাঁড় নামাতে গিয়ে সে তো অবাক। ভাঁড়ে এক ফোঁটা রস নেই, অথচ গাছ থেকে তো রীতিমতো রস টোপেই যাচ্ছে। গাছে তার ভাঁড় বাঁধা রেখেই সে বাড়ি চলে আসে। পরদিন সকালে সে আবার রস পাড়তে যায়। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। মধু কোনো রকমে গাছ থেকে নামলো। এই ঠান্ডার মধ্যেও সে রীতিমতো ঘামছে। কিন্তু তার চতুর মনে একটা প্রশ্ন জাগলো, কেউ লুকিয়ে লুকিয়ে তার রস চুরি করছে না তো? তবে যেই এটা করুক, কাল সে তাকে হাতে নাতে ধরবেই। গাছে ভাঁড় বাঁধা রেখেই সে বাড়ি ফিরতে লাগলো। তার সন্দেহ গ্রামের কয়েকটা ছোড়ার ওপর। সে যেই হোক, কাল হাতে নাতে ধরে তাকে বেশ ধোলাই দেবে। কি রে মধু, এই 2 দিন হলো কই আর তো রস আনছিস না? গাছে কি আর রস হচ্ছে না? না গো দাদু, রস তো আছে, কিন্তু কেউ মনে হয় চুরি করে নিচ্ছে, বুঝলে? তোর বোকা, রস আবার কে চুরি করবে? দেখ, হয়তো পাখি কিংবা ওই ভামেতে তোর রস খেয়ে যাচ্ছে। সেটাই তো কাল হাতে নাতে ধরবো। ছোট ভাম না বড় ভাম রস খেয়ে যাচ্ছে, সেটা কালই দেখবো। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি একটু চা করি।
যা ঠান্ডা পড়েছে। উফ, সারাদিনটা মধু পরিকল্পনা করতে থাকে যে কিভাবে সে ওই চোরকে ধরবে। রাত্রে বিছানায় শুয়ে শুয়েও তার সেই একই ভাবনা। শেষমেশ সে ঠিক করে কাল সে সকাল হওয়ার অনেক আগেই মাঠে চলে যাবে, আর ব্যাপারটা যে কি ঘটে সেটা সে দেখবে। এই মনস্থির করে সে ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন ঘড়িতে 3:10 এখনো ভোর হতে অনেক বাকি। চারিদিক একেবারে ঢেকে আছে অন্ধকারে। একটু পরেই যাব। না, যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো সকাল হয়ে যাবে। না না, এখনই চলে যাই, গিয়ে বসে থাকবো, দাদুকে বুঝতেও দেওয়া যাবে না। খুব সন্তর্পণে মধু ঘর থেকে বেরিয়ে পড়ল। তার গায়ে একটা চাদর জড়ানো, হাতে একটা টর্চ নিয়েছে বটে, কিন্তু সেটা সে জ্বালালো না, পাছে চোর যদি দেখতে পেয়ে যায়। শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশায় ভরা, একেবারে নিস্তব্ধ। গাছ থেকে ঝরে পড়া শিশিরের শব্দ তাকে মাঝে মাঝে ভয় পাইয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মধু সেখানে পৌঁছে যায়। গাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সে নজর রাখতে লাগলো তার ভাঁড়ের ওপর। আবছা আলোয় বোঝা যাচ্ছে গাছের উপরে থাকা রসের ভাঁড় উপচে রস টপ টপ করে নিচে পড়ে যাচ্ছে। ওই তো ভাঁড় ভর্তি রস উপচে পড়ছে। তাহলে আমার সন্দেহই ঠিক, কেউ রস চুরি করছে। আজ এর শেষ দেখেই ছাড়বো। মধু চুপ করে দাঁড়িয়ে রইল, একভাবে তাকিয়ে রইল গাছের দিকে। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুর চোখে একটু ঢুলুনি এসেছে। এমন সময় একটা খড়খড় শব্দে সে একেবারে সজাগ হয়ে গেল। সে চোখ রোগড়ে গাছের দিকে তাকাতেই চমকে উঠল। একটা কালো ছায়া ধীরে ধীরে গাছ বেয়ে ওপরে উঠছে। ছায়াটা কোনো পশু পাখির না, ঠিক অবিকল মানুষের মতো। ধীরে ধীরে ছায়াটা ওপরে উঠে রসের ভাঁড়ে মুখ লাগিয়ে রস খেতে থাকে। মধু এবার স্থির থাকতে না পেরে হাতে থাকা টর্চটা মারল গাছের ওপর। সে কি বিভৎস চেহারা তার! চোখ দুটো জল জল করছে, মুখটা ফ্যাকাশে। এই বিভৎস রূপ দেখে মধু আর নিজেকে ধরে রাখতে পারল না। সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল সে। সকালে কয়েকজন মাঠে যাওয়ার সময় তাকে দেখতে পায়। তারা তাকে বাড়ি পৌঁছে দেয়। মধু তখনও বেহুশ,
এই শীতেও তার সারা শরীর গরমে একেবারে পুড়ে যাচ্ছে। কবিরাজ মশাইকে ডাকা হলো, অনেক সেবা যত্ন করা হলো, তবুও সে চোখ খুলল না। তখন প্রায় মাঝরাত। দাদু মধুর পাশে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। এমন সময় মধু চোখ খুলল। তার চোখ দুটো লাল টক টক করছে। সে বিছানায় উঠে বসল। তারপর দাদুর দিকে একবার তাকিয়ে সে বাইরে বেরিয়ে গেল। তারপর ঘন কুয়াশার মধ্যে হারিয়ে গেল মধু। ভোর হয় মধু বাড়ি ফিরল। ঘরে ঢুকে সে দেখল দাদু এখনো একইভাবে ঘুমিয়ে। ধীরে ধীরে সে আবার শুয়ে পড়ল বিছানায়। দাদু কিন্তু সেটা ভুনাক্ষরেও টের পেল না। সকাল হতেই দাদু মধুর গায়ে হাত দিয়ে দেখল জ্বরটা কমেছে। দাদু একটু নিশ্চিন্ত হল। তারপর মধুর জন্য গরম চা বানিয়ে নিয়ে আসলো। মধু, মধু ওঠ বাবা ওঠ, দেখ একটু চা বানিয়েছি, গরম চা আর দুটো মুড়ি খেয়ে নে। আর এখন একদম বাইরে বেরোতে হবে না, ঘরেই থাক, বুঝলি? এমন সময় বাইরে রাস্তায় কয়েকজনের কথাবার্তার আওয়াজ শুনে দাদু বাইরে বেরিয়ে এলো। আরে আরে সকাল সকাল এত ঝামেলা কিসের? কি হয়েছে গো রতন? আরে খুড়ো, কি হয়েছে জানো? আজ একসাথে সব গাছের রস হাওয়া হয়ে গেছে। কি আজব ব্যাপার গো। সে কি গো রতন, এ তো ভারী তাজ্জব ব্যাপার। হ্যাঁ গো খুড়ো, তাহলে আর বলছি কি, আমার 5টা গাছ, একটাতেও রস নেই। সবার কাছে কি একই অবস্থা? হ্যাঁ হ্যাঁ, সবারই একই। চলো রতন, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, চলো। সবাই চলে গেল। দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি ব্যাপারটা ঘটছে? দুদিন আগেও তো মধু এই ঘটনাটাই বলছিল, তাহলে ব্যাপারটা কি? তারপর দিনই মধুর এই শরীর খারাপ। এই পুরো ব্যাপারটাতে দাদুর একটু খটকা লাগলো। হয়তো কোনো বদলোক এইভাবে সবার গাছ থেকে রস চুরি করছে। সেদিন মধু হয়তো ব্যাপারটা দেখে ফেলেছিল, তাই হয়তো ওকে মারধরও করেছে, তাই ওর শরীরটা খারাপ। ব্যাপারটা জানার জন্য দাদু মধুর কাছে গেল। মধু, মধু, এই তো তোর যে গাছ থেকে রস চুরি হয়ে যাচ্ছিল বলছিলি, সেদিন সকালে গেলি, কাউকে দেখেছিলি? না, কেউ ছিল না। তাহলে তুই ওখানে জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন? ও কিছু না, গাছ থেকে পা হড়কে পড়ে গিয়েছিলাম। মধুর কথাবার্তা কেমন যেন ঝিম মারা। দাদুর একটু সন্দেহ হলো। শরীর খারাপ
তাই হয়তো এমন করছে। দাদু আর কিছু বলল না। এইভাবেই 2-3 দিন কেটে গেল। গ্রামে খাজুর রস চুরির উপদ্রব বন্ধ হলো না। লোকেরা খুব দুশ্চিন্তায় পড়ল। কয়েকজন তো রাতে গাছের তলায় জেগেও বসেছিল, কিন্তু যখনই একটু দু চোখের পাতা এক হয়েছে তখনই গাছ থেকে সব রস উধাও। একদিন মাঝরাতে হঠাৎ দাদুর ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখল বিছানায় মধু নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত তখন 2টো। তো রাতে ছেলেটা গেল কোথায়? হয়তো প্রাকৃতিক প্রয়োজনে গেছে বাইরে। এই ভেবে দাদু অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ দরজা খোলার শব্দে দাদুর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখল মধু এসেছে। সে এসে বিছানায় শুয়ে পড়ল। কিরে বাবা, কোথায় গিয়েছিলি? পেটটা কেমন করছিল তাই বাইরে গিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। এবার দাদুর চোখটা আবারও গেল ঘড়িটার দিকে। তখন ঘড়িতে ভোর 4:20। মধু তাহলে এতক্ষণ বাইরে ছিল, নাকি দাদু ঘুমিয়ে পড়ার পর ও আবার একবার বাইরে গিয়েছিল? নানা রকম চিন্তা দাদুর মাথায় ঘুরপাক খেতে থাকে। তারপর এক সময় দাদু ঘুমিয়ে পড়ে। সকালে দাদু ব্যাগ হাতে বাজারের দিকে রওনা দেয়। পথে দেখা হয়ে যায় রতনের সাথে। কি খুড়ো, বাজারে চলেছ যে? হ্যাঁ গো, এই যে বেরিয়ে পড়লাম। খুড়ো, মধুর শরীর কেমন আছে? ওই একটু ভালো আছে আর কি। এই ঠান্ডায় অত রাতে ওকে বাইরে বেরোতে দিও না, আরও শরীর খারাপ হবে তো। বাইরে মানে কোথায়? আরে কাল রাতে আমরা সবাই চোর ধরার জন্য পাহারা দিচ্ছি, দেখলাম ও মাঠের দিকে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক দেখেছো রতন। তোমার মতো এত বয়স এখনো হয়নি আমার খুড়ো। ওকে বলে দিও আমরা তো রাতে পাহারা দিচ্ছি, ওকে আর আসতে হবে না, বুঝলে? চলো আমি আসি গো খুড়ো। রতনের কথায় দাদু একদম স্তম্ভিত হয়ে গেল। তাহলে কাল রাতে সে যেটা ভাবছিল সেটাই ঠিক। দাদু মনে মনে ঠিক করলো আসল রহস্যটা তাকে খুঁজে বের করতেই হবে। তখন মাঝরাত। দাদুর চোখে ঘুম নেই। একবার ঘড়ির দিকে দেখছে আর একবার মধুর দিকে। ঘড়িতে কাঁটায় কাঁটায় 2টো বাজলো। সাথে সাথে মধু চোখ খুলল। ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল সে। তারপর সাবধানে দরজাটা খুলে বাইরে বেরিয়ে পড়ল মধু। দাদু চুপিসারে তাকে দেখতে থাকে। তারপর বাইরে বেরিয়ে চলতে থাকে তার পিছু পিছু। অন্ধকারের মধ্যে মধু হেঁটে চলেছে। দাদুও কিছু কম যায় না। অন্ধকারে অসুবিধা হলেও কষ্ট করে হেঁটে চলেছে সে।
পাছে মধু টের পায় সেই ভয়ে টর্চও জ্বালাচ্ছে না সে। কিছুটা দূরে এসে দাদু আর মধুকে দেখতে পেল না। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে তাকে। তারপর হঠাৎ দূরের একটা খাজুর গাছের দিকে চোখ যেতেই দাদু দেখতে পেল কেউ একজন গাছে উঠছে, যেন এক লাফে উঠে পড়ছে সে। একটা নয়, সারি সারি খাজুর গাছে, এ গাছ থেকে লাফিয়ে ওই গাছে চলে যাচ্ছে। গাছে ওঠার পর ভাঁড়ে মুখ লাগিয়ে এক নিঃশ্বাসে সব রস খেয়ে নিচ্ছে। এবার দাদু সাহস করে টর্চটা মারলো গাছের ওপর। দেখলো গাছের ওপর উঠে মধু রসের ভাঁড়ে মুখ লাগিয়ে রস খাচ্ছে। মধু, মধু, কি করছিস এটা? কথাটা যেন তার কানেই গেল না। দাদু আবারও ডাক দিল, মধু, মধু। সাথে সাথে মধু মুখ ফেরালো। কিন্তু এ কি, সারা শরীর তার মধুর মতো হলেও মুখটা যেন মধুর নয়, কিরকম ভয়ঙ্কর। এ কি আশ্চর্য ব্যাপার! এটা দেখে দাদু তো একদম ভয়ে শিউরে উঠল। কে এটা? এটা মধু না কোনো পিশাচ? ভয় যেন তাকে কামড়ে ধরল। কিন্তু মধুর জন্য তার মন ব্যাকুল হয়ে গেল। মধু, মধু, এই এই কে তুই? আমার মধুকে ছেড়ে দে, ছেড়ে দে রে, আমার মধুকে ছেড়ে দে। সে কিছুই বলল না, শুধু রক্ত চক্ষু নিয়ে তাকিয়েই রইল তার দিকে। এইদিকে দাদুর চিৎকারে কয়েকজন লোক জড়ো হয়েছে। তারা রাতে গাছ পাহারা দিচ্ছিল। এই দৃশ্য দেখে সবাই তো একেবারে অবাক। পুরো আলোটা বন্ধ করো, বন্ধ করো, মধুর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। টর্চটা বন্ধ করতেই সে ধীরে ধীরে গাছ থেকে নামতে লাগলো। নিচে নেমে পাশে ঝোপের দিকে কোথায় যেন একটা মিলিয়ে গেল। সবাই ছুটে গেল সেই গাছের নিচে। টর্চ জেলে সবাই এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু কোথাও কেউ নেই। এদিকে এসো, এদিকে। সবাই সেখানে ছুটে গেল। দেখলো একটা ঝোপের পাশে পড়ে আছে মধু। তারা সবাই মিলে ধরাধরি করে তাকে বাড়ি নিয়ে গেল। মধু এখন ঘুমাচ্ছে। তাকে দেখলে মনেই হবে না একটু আগে সে কি ঘটনাটাই না ঘটিয়েছে। দাদু বাইরে দাওয়াতে বসে আছে। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কয়েকজন লোকও জড়ো হয়েছে। খুড়ো, আমি বলছি তো, মধুর কিচ্ছু হতে দেব না আমরা। হ্যাঁ, রতনদা ঠিকই বলেছে। তুমি মনকে শক্ত করো। কিভাবে শান্ত থাকবো মুকুল? ও ছাড়া তো আমার আর কেউ নেই। সব ঠিক হয়ে যাবে। মোগলা আর কমলকে তো কালীচরণ বাবুর কাছে পাঠিয়েছি, ওরা এই এলো বলে। কালীচরণ এই গ্রামেরই এক নাম করা ওঝা। ভূতেরা তার নামে থর থর করে কাঁপে। একটু পরেই কালীচরণ বাবুকে নিয়ে মোগলা আর কমল চলে আসে। কই মধু কোথায়? চলো, তার কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, সে ওই ঘরেই আছে। আসুন আসুন আসুন। দাঁড়াও তোমরা এখানেই, আমি দেখে আসছি। কালীচরণ বাবু ভেতরে গেলেন। কিছুক্ষণ পরেই তিনি বাইরে চলে এলেন।
কই কিছুই তো তেমন দেখতে পেলাম না। কি হয়েছিল বলো তো, সবটা খুলে বলো। খুড়ো বলো বলো, সবটা খুলে বলো। দাদু সবটা খুলে বলল। সব শুনে কালীচরণবাবু বললেন, হ্যাঁ, এবার ব্যাপারটা বুঝলাম। এটা ওই পাড়ার যে মারা গেল হরিহর দাসেরই ভূত, অপঘাতে মরা। তার উপর এই সবে মাত্র 6 থেকে 7 দিন হলো, এখনো ওর পিণ্ডদান হয়নি। এখন থেকেই উপদ্রব শুরু করেছে। বলেন কি কালীবাবু? হ্যাঁ, ওর আত্মা এই আশেপাশেই আছে। রাত হলেই ওর ওপর ভর করবে। আমি এখন আসি, রাত হলে আসবো। ধূপ ধুনার ব্যবস্থা করে রাখবে। কালীচরণবাবু চলে গেলেন। সবাই ভয়ে এদিক ওদিক এ গাছ ও গাছ তাকাতে লাগলো। আশেপাশেই আছে ওই ভূত। সবাই এখন বেশ ভয় পেয়ে আছে। খুড়ো এখন আমরা আসি, রাতে আমরা আবার আসবো। তুমি মধুর খেয়াল রাখো। সবাই একে একে চলে গেল। দাদু একাই চিন্তাগ্রস্ত হয়ে দাওয়াতে বসে রইল। দিন গড়িয়ে রাত হলো। মধু ঘরে এখনো ঘুমিয়ে আছে। দরজায় তালা লাগিয়ে দাদু বাইরে বসে। রাত হয়ে গেছে। এবার যদি ওই ভূত এসে মধুকে বশ করে, তাই দরজায় তালা দিয়েছে দাদু। এক এক করে সবাই এসে উপস্থিত হতে লাগলো। রাত অনেক হয়েছে, কিন্তু কালীচরণবাবু তখনও অনুপস্থিত। এমন সময় হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ। ঘরের ভেতর থেকে মধুর সে কি চিৎকার! দরজা খোল, খোল 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 খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল, খোল দরজা খোল, খোল দরজা। দরজা খোল, দরজা খোল, তোদের কাউকে ছাড়বো না, দরজা খোল। না, মধু নয়। চিৎকারটা মধুর হলেও গলার আওয়াজটা মধুর নয়। ভীষণ কর্কশ স্বর তার। সবাই তো ভয়ে একেবারে জড়সড় হয়ে যায়। এমন সময় এসে উপস্থিত হন কালীচরণবাবু। কালীচরণবাবু, এ কি ভয়ঙ্কর অবস্থা, আমাদের বাঁচান। ঠিক আছে ঠিক আছে, শান্ত হও রতন, শান্ত হও। ওর ব্যবস্থা আমি করছি। কে 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 এসেছিস আমাকে তাড়াতে? কে? কালী নাকি? আয় বাবা, আয় আয় আয়। আমাকে চিনতে পারছিস? আমি হরি রে, হরিহর দাস। হ্যাঁ, আমি জানি রে, তুই চিরকাল আমার শত্রু হয়েই রয়ে গেলি। যাই হোক, চল আজ সেই প্রতিশোধ আমি পূরণ করে নি। যা 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 যা, বাড়ি ফিরে যা। সে স্বপ্ন আর তোর পূরণ হবে না। শুনলাম এই আজ ভোরে টেনে তোর বউ আর মেয়ে তীর্থ সেরে বাড়ি ফিরছে। অনেক পুণ্য করেছি, কিন্তু কি করব বল, তোর জন্য ওদের প্রাণটা অকালে চলে যাবে। এই এই, ওদের কোনো ক্ষতি করবি না, করবি না বলছি। তাহলে তুই চলে যা, মধুকে তুই আমার হাতে ছেড়ে দে, বুঝলি? কালীচরণবাবু খুব ভয় পেয়ে গেল। পরিবারের স্বার্থে তিনি সরে গেলেন। রতন, তোমরা আমাকে ক্ষমা করো, আমি আসলাম। চলে গেলেন কালীচরণবাবু। এবার শুরু হলো ভূতুড়ে উপদ্রব।
সবাই একে একে সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। রতন আর মুকুল ভয় পেলেও বৃদ্ধ দাদু আর মধুকে ছেড়ে তারা কিছুতেই যেতে পারল না। এমন সময় আবারও হুঙ্কার আসলো। কোথায় রে? চুপচাপ দরজা খুলে দে, না হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। দরজা খুলে দে, আমি কারো কিছু করবো না। রতন, রতন, যাও যাও, দরজাটা খুলে দাও, না হলে ও আমার মধুর কিছু ক্ষতি করতে পারে। যাও যাও রতন, যাও। রতন নিরুপায় হয়ে ভয়ে ভয়ে গিয়ে দরজাটা খুলে দিল। বেরিয়ে আসলো মধু। তারপর সে হন হন করে বাইরে বেরিয়ে গেল। মনে হলো কাউকে যেন সে দেখতেই পেল না। দাদুর দু চোখে জল। বাপ মা মরা ছেলে, তার কিছু হয়ে গেলে। খুড়ো কেঁদো না, মধুকে আমরা ঠিক ভালো করে তুলবো। কিন্তু কি করে রতন, কি করে? এই তো দেখতেই পেলে। এ কি সাংঘাতিক ভুতুড়ে কাণ্ড! দেখলো তো রতন দা, খালি বুঝেও বড় ভয়ে পালালো। রতন একটু ভাবলো, তারপর বলল, হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি পেয়েছি, একজনকে পেয়েছি। তার অনেক নাম শুনেছি আমি। কে রতন দা, কে? ভৈরব, ভৈরব তান্ত্রিক। তার কাছেই যাব, তার অনেক নাম শুনেছি আমি। তিনি পারবেন তো রতন দা? হ্যাঁ হ্যাঁ পারবে, চলো, ভোর তো হয়ে এলো। খুড়ো তুমি চিন্তা করো না, আমি আর মকুল যাচ্ছি তার কাছে। কখন ফিরবো জানি না, তবে তাকে সাথে নিয়েই ফিরবো। যাবে রতন, যাও 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 যাও, সাথে করে তাকে নিয়ে এসো। যাও, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। সকাল হলো। দাদু সেখানেই বসে। একটু পরেই মধু বাড়ি ফিরল। তার চোখ যেন একেবারে ঘুমে ঢুলু ঢুলু করছে। সে কোনো দিকে না তাকিয়ে ঘরে চলে গেল। তাকে দেখে দাদু তার কান্না ধরে রাখতে পারল না। তখন ভর দুপুর। রতন আর মকুল খুঁজতে খুঁজতে পৌঁছে গেল ভৈরবের কুটিরে। ভৈরব তখন দাওয়ায় শুয়ে বিশ্রাম করছে। বাবা 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 উঠুন, এনারা অনেক দূর থেকে এসেছেন আপনার কাছে। সত্য, একটু জল নিয়ে এসো। আপনারা আসুন, বলুন কি সমস্যা আপনাদের এখানে নিয়ে এসেছে? আমাদের গ্রামে এক ভয়ঙ্কর ভূতের উপদ্রব শুরু হয়েছে। রতন আর মকুল দুজনে সব ঘটনা বিস্তারিতভাবে ভৈরবকে বলল। আপনার নাম অনেক শুনেছি, তাই সেই গোপালপুর থেকে আপনার কাছে ছুটে আসা। শুনেছি গোপালপুরের খাজুর রসের স্বাদই আলাদা। কি সত্য যাবে নাকি তার স্বাদ গ্রহণ করতে? তারা আর দেরি না করে রওনা দিল গোপালপুরের উদ্দেশ্যে। এখান থেকে গোপালপুর অনেক দূরের পথ। এখন রওনা দিলেও পৌঁছাতে সেই রাত। সন্ধ্যা থেকেই মধুর বাড়িতে লোক জড়ো হতে শুরু করেছে। মধুর দাদু সারা দিন কিছু খায়নি। নাতির চিন্তায় ঠাঁই সেখানে বসে। আজও ঘরে তালা ঝুলিয়ে মনে একরাশ আশা নিয়ে বসে আছে সে। যদি ওই ভৈরব কিছু করতে পারে,
ক্রমে রাত বাড়তে লাগলো। লোকের ভিড়ও ধীরে ধীরে কমতে লাগলো। রাত তখন 12টা। দাদু একাই বসে আছে বারান্দায়। সবাই যে যার বাড়ি চলে গেছে। একটু পরে শুরু হলো দরজা ধাক্কানো। আবার সেই পৈশাচিক চিৎকার। আবার কে দরজায় তালা দিলি? আবার কে দরজায় তালা দিলি? দেখতে মানে কি কথা যায় না? তালা খুলবি নাকি বল? দাদু চুপ করে বসে আছে। আর যাই হয়ে যাক, রতন আর মকুল না ফেরা পর্যন্ত দরজা কিছুতেই খোলা যাবে না। দরজা ধাক্কা দিতে দিতে দরজা ভেঙে ফেলার জোগাড়। এমন সময় ভৈরব এসে উপস্থিত। দরজা খোল, দরজা খোল, তোদের কাউকে ছাড়বো না, দরজা খোল। খুলছি খুলছি, এত তাড়া কিসের বাবা? হ্যাঁ, একটু অপেক্ষা কর, খুলে দিচ্ছি। কে কে তুই? তোকে তো দেখছিলাম না। কি করতে এসেছিস এখানে? হ্যাঁ, কি করতে এসেছিস? আয় বাইরে, আয় বাইরে আয়, সব বলছি। এই যাও, দরজাটা খুলে দাও। রতন ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। মধু হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। আরে আরে, এত তাড়া কিসের? দাঁড়া দাঁড়া দাঁড়া, একাই খাঁচুর রস খাবি? আমাকে একটু দিবি না? দেখে তো মনে হচ্ছে তুই আমাকে তাড়াতেই এসেছিস। তো আমাকে না তাড়িয়ে রসের ভাগ চাইছিস? আরে অনেক দূর হেঁটে এসেছি, কলা একটু ভিজিয়ে নিতে হবে তো। তারপর তারপর তোর কথা ভাববো। আমার কথা ভাবি মানে? কি ভাবি? তুই আমার কিচ্ছু করতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। সে পরে ভেবে দেখা যাবে। এখন চল, একটু খাজুর রস খাওয়াবি। এই, তোমরা সব এখানেই অপেক্ষা করো, আমি একটু আসছি। ভৈরব চলল ওই ভূতের সাথে। মাঝরাত, চারিদিক নিঝুম। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, এই রাতে আমার মতো একটা ভয়ঙ্কর ভূতের সাথে হাঁটতে তোর ভয় করছে না? ভয় তো করছে রে, খুব ভয় করছে। আচ্ছা, তুই কি ওর দেহ ছাড়বি না? দেখ, এইসব কথায় আমাকে ভুলাবি না। আমাকে হিংস হতে বাধ্য করিস না। বেশি বাড়াবাড়ি করলে এই নিষ্পাপ ছেলেটার কি হাল করবো তুই জানিস তো? বুঝতেই পারছি, সদ্য ভূত হয়েছিস তো, তাই এখনো জ্ঞান বুদ্ধি হয়নি তোর। মানে তুই আমার ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করছিস? চল, তোকে দেখাবো আজ আমার ক্ষমতা। রতন, তুমি যে বললে ভৈরব মস্ত বড় তান্ত্রিক, তাহলে ওই ভূতকে না তাড়িয়ে ওর সাথে রসের রফা করতে চলে গেল? না গো খুড়ো, ভৈরবকে বোঝা এতটা সহজ না। কিরে, তুই আমার ক্ষমতা দেখবি বললি না? দাঁড়া, দেখাচ্ছি। এই বলে মধুরূপী ভূত চোখ বন্ধ করল। সাথে সাথে মধু মাটিতে লুটিয়ে পড়ল আর ফুটে উঠল একটা কালো ছায়া। কিরে, দেখবি তো আমার ক্ষমতা? দাঁড়া, কভার রস খাবি বল? তোর যা ইচ্ছা। তাই নে। এই বলে ভূত তার দুহাত বাড়ালো। ক্রমে হাত দুটো বড় হতে হতে একেবারে গাছের ওপরে পৌঁছালো। তারপর সেই হাত দিয়ে রসের ভাঁড় পেরে নিল।
করে খা, মন ভরেও খা, কে এখান থেকে চলে যা। দেখলি তো কেমন এক পাও না সরিয়ে দুটো গাছ থেকে রস পেরে দিলাম। হ্যাঁ, সেটাই তো দেখলাম। ভয় করছে নাকি তো? হ্যাঁ, পারবি? এমন পারবি? বলছিস তোর কভার রস লাগবে বল? একটাই নিয়ে আয় না দেখি। অপেক্ষা কর, আয় এদিকে আয়। ভৈরব এবার চোখ বুঝল। সাথে সাথে একটা ঝোড়ো হাওয়া উঠল। পাশের খাজুর গাছগুলো দুলতে লাগলো। দেখা গেল পাশের সারি সারি খাজুর গাছগুলোতে একটা একটা করে কালো ছায়া মূর্তি লাফিয়ে গাছে উঠছে। তারপরে এক এক করে রসের ভার নামিয়ে আনছে। একটা, দুটো, তিনটে, এইভাবে অনেক ছায়া মূর্তি ভৈরবের পাশে এসে দাঁড়ালো। সবার হাতে একটা করে রসের ভাঁড়। কিরে, কভার রস খাবি বল? এই এই এরা কারা? এরা কারা? এরা এখানে কি করছে? হ্যাঁ, তুইও কি ওদের সাথে থাকতে চাস? এরা তোর মতনই পথভ্রষ্ট হয়ে যাবা ভূত। এরা সবাই এখন আমার হাতে বন্দি। তুই এদের দলে যোগ দিতে চাস? আয় 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 আয়। না 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 না, এ হতে পারে না। এত সহজে আমার নাগাল তুই পাবি না। না 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 না, পাবি না আমার নাগাল। চিৎকার করতে করতে সেই ভূত দূরে কোথাও যেন একটা অদৃশ্য হলো। মধুর জ্ঞান ফিরতে ভৈরব তাকে নিয়ে বাড়ি ফিরতে লাগলো। এদিকে দাদু, রতন, মুকুল অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভৈরবকে দেখে রতন বলল, বাবা, ওই ভূতকে বন্দি করেছেন? না, ও ভয়ে পালিয়েছে। একটা সুযোগ তো ওর পাও না। কিন্তু বাবা, ও যদি আবার ফিরে আসে? সদ্য মরে ভূত তো, তাই এত সহজে হার মানবে না। তবে ও আর এদিকে কোনোদিন আসবে না। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।